পদত্যাগের ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু একেবারে গণধরা দিচ্ছে কিন্তু ছাত্র জনতা। মোদী চোর, বিজেপি চোর স্লোগানে কেঁপে উঠল ভারতের। মোদীর বাসভবনে হামলা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মোদী বিরোধী স্লোগানে এবার উত্তাল হয়ে উঠেছে ভারত। বাংলাদেশকে শত্রু দেশ হিসাবে ঘোষণা করেছে ভারত। প্রথমেই বলে রাখি যে বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন তারা দেখে যান, আপনারা যাদেরকে বন্ধু ভাবতে চান বা ভারতীয় নেগেটিভ বিক্রি করে রাজনীতি করবেন বাংলাদেশে, তারা আপনাদেরকে বন্ধু ভাবেন না। তারা মনে করেন বাংলাদেশ মানে একটা শত্রু ভাবাপন্ন দেশ, বা যেটাকে আমরা বলি hostile country for India. That's what exactly portrayed or laid out or demonstrated, I mean, 2 days ago in Calcutta. By the joint forces of India. Ladies and gentlemen, গতকালকে day before yesterday কলকাতাতে কম্বাইন্ড ফোর্সেস এর একটা মিটিং হয়েছে বা সামিট যাকে আমরা বলি 3 দিন ব্যাপী। সেখানে 5টা দেশকে তারা, প্রতিবেশী রাষ্ট্রকে ভারত শত্রু দেশ হিসাবে তারা ঘোষণা করেছে, অর্থাৎ হস্টাইল কান্ট্রি হিসাবে ঘোষণা করেছে 5টা দেশকে। দেশগুলো হলো চীন, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এবং নেপাল। আর দুটো দেশ শুধু ভুটান এবং মিয়ানমারকে তারা বাহিরে রেখেছেন। বাট এখানে বলে রাখি, এই দুইটা দেশের সাথে তাদের সম্পর্ক ডিপ্লোম্যাটিক টাইজ যেটা, সেটা কোনো অবস্থাতেই ভালো নয় লেডিস এন্ড জেন্টলম্যান। তো এবং চীনের ক্ষেত্রে তারা মনে করেন যে চীনের শত্রু, সেখানে টেরোরিজম নয়। কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের ক্ষেত্রে তারা, যেহেতু মুসলিম যেটা দেশ, ইজি প্রে যেটাকে আমরা বলি, জনগণ মানে খাবে, বিশ্বের খাওয়ানোর চেষ্টা করা হবে, যদি এখন আর মানুষ এগুলো খায় না। সব এভরি প্লেয়ার ওর a model of this narrative has been exposed by the Gen Z and international media, ladies and gentlemen. So বাংলাদেশ সন্ত্রাসবাদ আছে, ডক্টর ইউনূস উগ্রবাদকে পছন্দ করেন, বাংলাদেশ উগ্রবাদী রাষ্ট্র, এগুলা এই ন্যারেটিভটা দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এই মুহূর্তে ইন্ডিয়া দ্বারা। সালাম মাসুম ভাই, মোহাম্মদ আলী, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম ব্রাদার। সো এই ন্যারেটিভটা এখন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে আপনার এই সামিটে। আমার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, আপনারা যারা বাংলাদেশি রাজনীতিবিদরা আছেন, দেখুন আপনারা এই যে ৭১-এর চেতনা আর মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধের পক্ষে সপক্ষের শক্তি, এই ৫৪ বছর আগের এই নতুন প্রজন্মকে ট্যাগ দিয়ে ভারতীয় ন্যারেটিভ প্রচার বা প্রতিষ্ঠা করে, রাজনীতি বা সেল করে, বিক্রি করে রাজনৈতিক উদ্দেশ্য বা চরিতার্থ হাসিল করার প্রচেষ্টা আপনারা করতেছেন, সেটা বুঝে শুনে করবেন। কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতি আমি বলছি, আমি গিভিং ইউ ওয়ার্নিং রাইট নাও। অলদো এগুলো খাচ্ছে না মানুষ, কয়েকটা জিনিস ফেল হয়েছে পৃথিবীতে, মানে অনেক ন্যারেটিভ গুলা, মানে সন্ত্রাসবাদ, মুসলিম দেখলেই সন্ত্রাসী, জঙ্গি বানিয়ে, এই ন্যারেটিভ has been exposed by Gen Z and international players and international media, মানে যেটা মানে যেগুলো আছে। তো এই আউটক্রাই আর মানে বর্তমানে পৃথিবীতে কোথাও জায়গা নেই লেডিস এন্ড জেন্টলম্যান। আজকে কল্পনা করেন বাংলাদেশকে শত্রু বা বাপন্ন দেশ, হস্টাইল কান্ট্রি হিসাবে তারা প্রতিষ্ঠা করেছেন ভারত, মানে এই ডেজিগনেটেড বাংলাদেশ, along with পাকিস্তান, যে জঙ্গিবাদ এবং উগ্রবাদের কারণে তারা থ্রেট মনে করেন। অথচ দেখেন বাংলাদেশে সত্যিকার অর্থে কোনো উগ্রবাদ মানে জঙ্গিবাদ নেই। কেউ ভারতের বিরুদ্ধে টাফ ল্যাঙ্গুয়েজ করতে পারেন বা অন্যান্য পশ্চিমা কোনো দেশের বিরুদ্ধে, দ্যাট ইজ হোয়াট ইট ইজ। আই আন্ডারস্ট্যান্ড দে শুড নট, বাট দে ডু ইট। আমরা বলছি, কিন্তু দেখেন তারা এই জিনিসটাকে তারা বাংলাদেশের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন এবং বাংলাদেশকে পোট্রে করতেছেন বাংলাদেশ একটা ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি। অলদো পৃথিবীর মধ্যে যদি কোনো দেশের মধ্যে ফান্ডামেন্টালিস্ট দেশ হিসেবে থাকে, তার নাম হচ্ছে ভারত। এটা আমার বক্তব্য নয়, এটা বক্তব্যটা হচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট, বিভিন্ন হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন, তারা বলছেন যে ভারত হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টালিস্ট এই মুহূর্তে, রাইট? আপনার এই সারা পৃথিবীতে কল্পনা করেন যেখানে এই মুহূর্তে তারা বাংলাদেশকে, এটা তারা এখন, আমাদের মিডিয়ার দুর্বলতা হলো তারা ঠিক মতো এগুলাকে প্রতিষ্ঠা করতে পারেন না। তারা একটা খবর দিবে, দিয়ে এখানে শেষ। আমরা ভারতের রিপাবলিক বাংলার মতো 2-1টা চ্যানেল বাংলাদেশে দরকার লেডিস এন্ড জেন্টলম্যান। ট্রাস্ট মি, আমি যদি সময় করতে পারতাম, আমি এটা দায়িত্ব নিতাম। ভারতের রিপাবলিক মিডিয়া যেভাবে মিথ্যাকে সত্যে মানে পরিণত করার চেষ্টা করে, পারবে না কখনোই, চেষ্টা করে তারা বিভিন্ন ভাবে করে বাংলাদেশকে, এটার একটা মানে রেপ্লিকা আমাদের থ্যাংক ইউ সো মাচ, এটার একটা রেপ্লিকা বাংলাদেশে আমাদের জন্য দরকার আমি মনে করি। আপনি দেখেন একটা খবর দিয়ে এটা শেষ, অথচ এটা একটা গুরুত্বপূর্ণ খবর যে বাংলাদেশ ভারতের শত্রু রাষ্ট্র। নাও এখন বাংলাদেশ যদি মনে করে, ভারত যদি মনে করে বাংলাদেশ মানে শত্রু রাষ্ট্র এবং থ্রেটেনিং কান্ট্রি, তাহলে এটা সম্পর্ক কিভাবে হবে এটা ভারতের সাথে? এটা নিয়ে কথা বলা দরকার, এটা নিয়ে আলোচনা মানে প্রোগ্রাম আফটার প্রোগ্রাম হওয়ার দরকার। কিন্তু আপনি দেখেন
দুই একটা শব্দ বলেই তারা এখানে দায়িত্বটা তারা এখানে রেখে দিয়েছেন। দ্যাট ইজ নট আ গুড সাইন ফর বাংলাদেশ লেডিস এন্ড জেন্টলম্যান। আমরা বারবার বলছি যে আমরা ভবিষ্যতে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা সবকিছু নির্ভর করবে, উইল ডিপেন্ড আপন how we tackle Indian aggression and propaganda against Bangladesh and Bangladeshis. এটা যদি বুঝতে ব্যর্থ হন রাজনীতিবিদরা, আপনি চেষ্টা করতে পারেন। আমি অনেকেই দেখি, বিশেষ করে অনেকেই দেখি যে তারা চেষ্টা করেন ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। I understand we want to see Bharat, India as our friendly country, but they're not. They never been. They will never be. That is the bottom line. তারা কখনো ছিল না, এখনো নয়, ভবিষ্যতে থাকবে না। কারণ তাদের যে built-in sentiment of this government particularly, it is as though বাংলাদেশ তাদের খরদ রাজ্য, এভাবে তারা ট্রিট করতে চায়। কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ তো এটা কখনোই মাথা নোয়াবে না এর ভিতরে। তাহলে কি হবে? তাহলে তারা চেষ্টা করবে শেখ হাসিনাকে। আপনি দেখেন শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে। তারা মনে করেন, চেষ্টা করতেছেন একটা গণহত্যাকারী মহিলাকে বাংলাদেশে নিয়ে আসবেন, প্রতিষ্ঠা করবেন তারা, মানে উনি বাংলাদেশের অর্থাকর্তা। Can you imagine this, ladies and gentlemen? আমি আবার বলছি, I want to be very fair, right, and reasonable, ladies and gentlemen. For example, আমি বলছি, বারবার বলি, আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা, it's a debatable issue. We should have a debate, an open debate. But শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এটা যারা ভাবেন তারা এখন আপনারা কোথায় বসবাস করতেছেন, you have no idea. আপনি বুকারা যে শেখ হাসিনা will never return to power. She cannot. She wouldn't be able to do that whatsoever, right? United Nations দিবে না, আমেরিকা দিবে না। This is the bottom line. তারা কখনোই চাইবে না শেখ হাসিনা আবার ক্ষমতায় আসুক কোন অবস্থাতেই। বাট তাদেরকে বোঝানো হয় মানে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে। এই যে ন্যারেটিভ এবং প্রপাগান্ডা এখানে প্রচার করা হচ্ছে এবং ভারত দ্বারা, আমি আবার বলছি, আজকে আপনি দেখেন আমরা এখন যেগুলা এই যে বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা এই গভর্নমেন্টকে প্রেসার ক্রিয়েট করা হয়, তারপরে বিভিন্ন ডিস্টেবিলাইজ করার চেষ্টা করা হয়, বিভিন্ন ভাবে মানে আপনার সন্ত্রাসী ঘটনা ঘটানো হয়, কোন না কোন ভাবে দেখবেন ভারতীয় এম্বাসি মানে হাইকমিশন জড়িত। কেননা তারা বসে নেই, তারা বসে থাকবে না। আমি আবার বলছি, এই যে আমাদের বক্তব্যটা বারবার যে আমরা বলি, এটা কতটা অ্যাকুরেট আজকে প্রমাণ পেয়েছেন যে ভারত কখনোই, দে উইল নেভার আপনার I mean stop until a single stone আপনার left untouched. So তারা কখনোই এই কাজটা করবে না, মনে রাখবেন। এটা কোনো অবস্থাতেই তারা করবে না। They will always go against Bangladesh and they will go after Bangladeshi people because তারা চায় যে তাদের এই মানে আপনি এবং এই যে আমাদের রাজনীতিবিদ যারা আছেন বর্তমানে মানে এটা বিক্রি করে খেতে চান। প্লিজ বি কেয়ারফুল। দেখেন বাংলাদেশ নিয়ে আমরা চিন্তিত, এটা না, কিন্তু ডাইরেক্ট বলছে বাংলাদেশ মানে বাংলাদেশকে তারা মনে করে as a threat. When you say someone is threat, it means what? This is your enemy. So India declared Bangladesh as an enemy country. Just think about that. এবং এই রাজনীতিবিদরা উনাদেরকে পুঁজি করে চান বাংলাদেশের রাজনীতি করতে, তাদের নেগেটিভ বিক্রি করতে। আমি নতুন জেনজি, আমি জানি না কতজন মানুষ এখানে লাইনে আছেন, 330। I would urge, ladies and gentlemen, আপনাদের সবাইকে Trump and Dr. Mohammed Yunus meet during their visit to the United States. That's a great news if you saw. So আমি আপনাদেরকে অনুরোধ করব, জেনজি যারা আছেন মনে রাখবেন বাংলাদেশের এই স্বাধীনতা আসছে জেনজির মাধ্যমে। বাংলাদেশের কোনো পরিবর্তন যদি আসে সেটাও আসবে জেনজির মাধ্যমে। এই যে নতুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হলো, এগুলোতে নতুন রাজনীতির যে মানে বার্তা দেওয়া সেটাও জেনজি দিয়েছে। জেনজি is the only hope right now to fix and restore anything good in Bangladeshi politics and Bangladeshi system. Ladies and gentlemen, without Gen Z, we are nothing right now. So আমি Gen Z যারা আছেন অনুরোধ করবো আপনাদেরকে, গাইজ এই জিনিসটা দেখেন আপনারা। এই যে আজকে যে রিপোর্টটা গতকালকে যারা করেছেন, তারা বাংলাদেশকে তারা কি মনে করেন বাংলাদেশে জঙ্গিবাদ আছে। Who is the terrorist and জঙ্গি in Bangladesh? আপনি কল্পনা করেন। আমাদের অনেকেই বড় বড় কথা বলেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমরা মনে করি এটা বলা উচিত না, কিন্তু এর মানে কি এরা জঙ্গি? বরং ইনস্টিটিউশনালি মানে ভারত ইজ এ ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি, এটা প্রতিষ্ঠা হচ্ছে সারা পৃথিবীতে। আচ্ছা, ইউনূস সরকার সেই দেশের জন্য ইলিশ পাঠাচ্ছেন। আমি দেখুন ইলিশের ব্যাপারটা আমি বলি, এটা আমার কাছে কোনো মুখ্য ব্যাপার না। মানে যদি তারা কিনে নেয়, রাইট, যদিও তারা এই যে গ্যাস চারটা ইলিশ পাঠানোর 2 দিন পরে মানে তারা ঘোষণা দিল বাংলাদেশ একটা শত্রু ভাবাপন্ন বা শত্রু রাষ্ট্র। এটা সরকারের মাথায় যেতে হবে এখন আবারও, এই সরকারের মাথায় আছে। এবং আজকে যারা সিঙ্গেল আউট করেছে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আপনি ফার্স্ট পোস্ট যেটা পালকি শর্মা হোস্ট করে থাকেন, আজকে দেখবেন যে বাংলাদেশের ড্রিলিং নিয়ে আমি গতকালকে বলেছিলাম, বাংলাদেশের ড্রিলিং
করেছে যুক্তরাষ্ট্রের সাথে ড্রিলিং করতেছে, ড্রিল করতেছে আপনার সামরিক যেটা মানে আপনার এই মিলিটারি ড্রিলিং। সো এটা ইজ বিং টেকিং প্লেস ইন আপনার ইন চিটাগং এন্ড সো অন। সো এটাকে তারা বলছে শুড ইন্ডিয়া বি ওয়ারিড অ্যাবাউট দিস, বলছে ইয়েস। ওয়াই? বিকজ এটা তারা মনে করেন দিস ইজ দ্য প্লট টু ডিসমান্টল ইন্ডিয়া, সামথিং লাইক দ্যাট। দেখেন প্রতি ক্ষেত্রে বাংলাদেশ ভারত এবারে এই কিসের সাথে এই যুক্তরাষ্ট্রের সাথে ড্রিল করুক যাই করুক, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু এটাকে তারা কত বড় করে দেখাচ্ছে বাংলাদেশের বিষয়। এবং প্রতি ক্ষেত্রে খেয়াল করবেন, প্রতিটা ক্ষেত্রে, এবং এখানে বলছে এবং তিস্তা প্রকল্পের কথা বলছেন, এটা গ্রেট একটা আপনার ইনিশিয়েটিভ বাই দিস গভর্নমেন্ট, পার্টিকুলারলি তিস্তা প্রজেক্ট, যেটা ভারতে করার কথা ছিল এখন চীন করবে, তারা আগামীতে নিয়ে আসছে। এবং এখানে বলা হচ্ছে আমরা J-10C কিনবো চীনের কাছ থেকে, ওয়াই উই হ্যাভ টু বাই দ্যাট। আজকে ফ্রেশ পোস্ট গিয়ে দেখেন শুড ইন্ডিয়া বি ওয়ারিড অ্যাবাউট the US মুভ, এটাতে দেখবেন এখানে সে বলছে, ইংরেজিতে অফকোর্স আছে, আপনারা যারা বুঝতে পারবেন আপনারা প্লিজ গাইজ গো এন্ড রিড দিস ওয়ান ও ওয়াচ দিস ওয়ান। সো থিংক অ্যাবাউট দ্যাট, মানে প্রতিদিন বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে পোট্রে করা, বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়া, আমরা ইলিশ পাঠাচ্ছি, আই আন্ডারস্ট্যান্ড, আমি এটাকে রং বলবো না, কিন্তু আপনারা তো পাঠাচ্ছেন, কিন্তু তারা কি আমাদেরকে পাঠাচ্ছে? তারা বলছে আমরা শত্রু দেশে আপনি বিনামূল্যে ইলিশ পাঠাবেন কেন? বিক্রি করলে অর্থনৈতিক মানে বৈদেশিক মুদ্রা আসবে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। মানে তাদের এই গ্যাস ছাড়া, তবে যদিও পশ্চিমবঙ্গের জন্য, কলকাতার জন্য আমার সফট কর্নার বা সফট হার্ট আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি আপনাদেরকে আবারও আগেও বলেছি, এখনো বলছি, পশ্চিমবঙ্গের যারা আছে, পশ্চিমবঙ্গের মানুষের জন্য আমার একটা মানে নরম দিল আছে, কারণ তারা আমাদের অনেক ক্ষেত্রে, তারা আমি দেখেছি তারা আমাদের সাথে এগ্রি করেছেন, তারা আমাদের সাথে অনেক ক্ষেত্রে তারা আমাদের সাথে একসাথে মানে দেখেন they want to go along with us. So ladies and gentlemen, I know it's very late right now to do this live, but still যারা আছেন, আমি জানি অনেকে, I am from Kolkata, আচ্ছা মাহবুব, yeah, thank you so much for joining with us right now from Calcutta বা পশ্চিমবঙ্গ। দেখুন আমি আবারও বলছি, আপনারা পশ্চিমবঙ্গের জন্য সফট হার্ট সবসময় আছে, এটা থাকবে। এটা আমি মনে করি ইলিশ যদি পশ্চিমবঙ্গের মানুষের খেতে চায়, I mean honestly speaking, do it, because তাদের এই পূজা উপলক্ষে এটা বাংলাদেশের, you know what I mean, I don't mind about that, but we're not talking about Pashchimbanga or something. Main is the Indian, the government's policy over Bangladesh. This is our problem, our concerning stuff. বাংলাদেশ নাকি শত্রুভাবাপন্ন দেশ, এবং বাংলাদেশ নাকি থ্রেট পাকিস্তান এবং চীনের মতো। তাদের দুশ্মনী হচ্ছে পাকিস্তানের সাথে, তাদের দুশ্মনী। ওয়াই থ্রেট? বিকজ আমরা এখন স্বাধীনভাবে দাঁড়াতে পেরেছি, আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো দাঁড় করাচ্ছি, আমরা আমাদের অর্থনৈতিক সফলতা অর্জন করেছি। আজকে IMF কি বলেছে, এটা নিয়ে একটা মানে সিঙ্গেল ভিডিও হওয়া দরকার। IMF এর প্রধান বলেছেন বাংলাদেশের এই সরকারের অধীনে মানে অসম্ভব অর্থনৈতিক সফলতা অর্জন করেছেন বর্তমান সরকার, এই বাংলাদেশ করেছে, এবং এটা অ্যাবসলিউটলি ট্রু। দেখেন এটা নিয়ে আমাদের মিডিয়া কিন্তু কথা বলছে না, ইটস সাপোজেডলি প্রতিদিন আমরা নিয়ে এটা ভিডিও বানানো এবং এটা আলোচনা করা দরকার, কিন্তু কথা বলছে না কেন? কারণ এগুলো তাদের পছন্দ না, তাদের পছন্দ সফলতা তারা বলবে না। এবং এখানে একটা জিনিস বলে রাখি আমি আপনাদেরকে, আজকে যারা আমার এখানে আছেন, Gen Z has sent a message to political parties through Dakshu. Yes, it is. That's what I said, brother. And I mentioned earlier, I mean like few minutes ago, that Gen Z এর মানে না যে ছাত্র দলের বিপক্ষে গেছে বলে আমি এটা বলছি না, আমি বলছি Gen Z বলেছে we want you, but you have to correct yourself. You have to come up with nice plan. এই গতানুগতিক ধারার রাজনীতি বা গতানুগতিক ধারার মানে যে ব্যবস্থাপনা, এগুলা দিয়ে আমরা we are not satisfied with you, therefore we're not going to vote for you. That is the bottom line. That's a clear and loud and clear message to that those parties, right? আপনাকে নতুন দ্বারা রাজনীতি করতে হবে, রাষ্ট্রীয় সংস্কার, দলীয় সংস্কার, নেতৃত্বের সংস্কার করে সত্যিকার অর্থে আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আপনাদের দ্বারা বাস্তবায়ন হবে বলে যদি এইটা গ্যারান্টি আমরা পাই, we are with you, we are up for you. If not, that is it. এবং আপনি কল্পনা করেন যে এই যে মানে নির্বাচন হলো, দুটো নির্বাচনে ছাত্রদলের বরাডুবি, খালি কি ছাত্রদলের জন্য না, ছাত্রদলের আবিদ তাবিদেরা, বললাম না যে প্রথম আমরা দেখেছি যে এমন একজন মানুষ পেয়েছে ছাত্রদলে যে একটা জানাজার নামাজ পড়াতে পারে, ইমাম না থাকলে জুম্মার নামাজ পড়াতে পারবে। এই ধরনের ইটস এ নাইস সাইন, ইটস এ গুড ইনিশিয়েটিভ, নট অ্যাবাউট দ্যাট, মানে এই ধরনের নেতৃত্ব আসছে। বাট আমাদের প্রশ্নটা এই জায়গাতে, দলীয়ভাবে দেশে সারা দেশে যা হচ্ছে এখন এই মুহূর্তে, এটা বিএনপির জন্য ভালো না। এখন এই কথাগুলো বলা যাবে না, বললে তারা মনে করেন বিএনপির বিরুদ্ধে চলে গেছেন। But the problem is you have to fix yourself, correct yourself. If you do not listen to us, if you can't tolerate us right now, we are your people. But আপনি দেখেছেন কি হচ্ছে, এবং আমি মাঠে পর্যায়ের গ্রাউন্ড লেভেলের খবর আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। People are not happy with some stuff, not at all. আমি দেখেছি, এবং vast majority 2/3 voters are Gen Z, মানে young voters. They are watching you very closely. I mean, well, it's going to be a catastrophic result. And you want to test it? Let's have a local election right now.
সিটি কর্পোরেশন সামথিং লাইক দ্যাট। সিটি কর্পোরেশন নির্বাচন যদি এই মুহূর্তে হয়, প্রত্যেকটা সিটি কর্পোরেশন নির্বাচনে দেখবেন বিএনপির প্রার্থী খারাপ করতে পারে। এটার জন্য তো চিন্তিত হওয়া দরকার না, কেউ না কেউ তো কথা বলতে হবে দলকে বাঁচানোর জন্য। মনে রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ভারত বাংলাদেশের জাতীয়তাবাদী ইস্যুটা বা এই আইডিওলজিটা যেন 21 পুরস্কার, মরণোত্তর পুরস্কার পাওয়া মানে পেতে পারেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। ওয়াই? বিকজ এটা ইট ডিস্টিংগুইশ বাংলাদেশ ফ্রম ইন্ডিয়া। মনে রাখবেন, এটা বাংলাদেশকে ভারতীয়করণ বা বাঙালি হিসাবে পৃথক করে বাংলাদেশি বানিয়েছে। ইটস এ গ্রেট মানে আপনার ইনভেনশন বাংলাদেশের রাজনীতিতে 1971 পরে যদি কোনো স্লোগান হয়ে থাকে, এটার জন্য 21 মানে পুরস্কার, স্বাধীনতা পুরস্কার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান পাওয়া দরকার বলে আমি অন্তত মনে করি। মনে রাখবেন, যার যার যা আছে তাকে দিতেই হবে, কেননা আমরা বাংলাদেশি, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। এবং বাংলাদেশের যে আইডিওলজি যেটা, ইট ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা আমাদের ইসলামিক মূল্যবোধ আছে, আমাদের ধর্মীয় মানে ব্যবসা আছে, উগ্রবাদ নয়, আমরা টলারেন্স আছে, আমাদের সবকিছু আমাদের আছে। এটাই হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ, এবং এটাকে ডিস্ট্রয় করে এবং এটা কোনোভাবে ভারত মানে মেনে নিতে পারে না। এই জন্য বিএনপির বাই virtue India is anti BNP. Why? Because of বাংলাদেশি জাতীয়তাবাদ। কিন্তু বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন, কেউ কেউ আছেন এটা বুঝতে ব্যর্থ হন বা হয়তো বা ভান করেন, pretend to be not to মানে like hostile. I understand, but they will never spare you. That's what exactly happened. যদি আওয়ামী লীগ ভালো করতো, কোনোভাবে একটু সুশাসন দিতে পারতো, বিএনপিকে তারা তারা বস্তা প্যাকেজ করে ফেলছিল তারা উলফের জন্য। বিকজ আওয়ামী লীগ এতটাই খারাপ করেছে যে সারা বাংলাদেশের মানুষ একসময় বিএনপি ছিল, এই 5th of August পরে সারা বাংলাদেশের মানুষ, যারা জাতীয়তাবাদী বিশ্বাস করেন বা করেন না তারাও ছিলেন। বাট এখন এটা পরিবর্তিত হয়েছে। দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। এখন আমি একটা জিনিস বলি আপনাদেরকে, আপনাদের দেশের বিরুদ্ধে ভারত একটা বিশাল বড় আমাদের দেশের বিরুদ্ধে সমস্যা হয়ে দাঁড়াবে, এবং তারা সবসময় আছে, এরা আমাদের কখনো শান্তি থাকতে দিবে না। এখানে একটা জিনিস করতে হবে, আমি আপনাদেরকে অনুরোধ করবো, যারা এখন আছেন আমার এখানে, যারা এই আমি জানি কতজন মানুষ আছেন যারা সম্ভবত 500 সামথিং দেখছেন, ভাই আই বেগ ইউ গাইস, ডাজন্ট ম্যাটার আপনি বিএনপি করেন, জামায়াত করেন, এনসিপি করেন, জাতীয় পার্টি করেন, প্লিজ ফাইট ফর ভোটিং। মেক শিওর আপনার ভোটের অধিকারটা প্রতিষ্ঠিত থাকে এবং আপনি আগামী নির্বাচনে ভোট দিতে পারেন। পেশি শক্তি এবং কালো টাকা, এবং আমার স্লোগান হলো কি, টাকা দিয়ে ভোট দিবেন, টাকা নিয়ে নয়। আপনি যদি দেখেন আপনার বাবা চা খেয়ে বলতেছেন এই যে চা খাওয়াইছে এজন্য আমি তাকে ভোট দিব, বাধা দিবেন, ঝগড়া করবেন প্রয়োজনে বাবার সাথে, ঝগড়া বুঝেছেন তো, নিয়মতান্ত্রিক ঝগড়া, বেয়াদবি না, বলবেন যে না বাবা এটা মানি না, তর্ক করবেন। কেননা মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত টাকা দিয়ে প্রার্থীকে ভোট না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। আপনি 700 টাকা খেয়েছেন, 1350 টাকা খেয়ে ভোটটা দিয়ে দিলেন, আপনার এই একটা ভোট একটা জাতিকে বিপদগ্রস্ত করার জন্য মোর দেন এনাফ। Why? Because one vote এই একটা ভোটই তো eventually will accumulate like millions of votes, right? কোটি কোটি ভোট, এটাই হলো সবচেয়ে বড় প্রবলেম। সো ladies and gentlemen, I urge you, request you, ladies and gentlemen, বলছি প্লিজ স্প্রেড করেন আমার এই ওয়ার্ডটা। আমি জানি অনেক জায়গায় যাবে, স্প্রেড করেন এই অংশটুকু। আগামীতে ভোট দিতে পারলে সব ষড়যন্ত্র, ভারতীয় ষড়যন্ত্র বলেন, পাকিস্তানের ষড়যন্ত্র বলেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, যে ষড়যন্ত্র সব ষড়যন্ত্র মাটি চাপা পড়ে আপনারা জয়ী হবেন বাংলাদেশিরা। খালি ভোট দিতে পারলেই, সেটা ডাকসুতে দেখেছেন, সেটা ডাকসুতে দেখেছেন, সেটা রাকসুতে দেখবেন, চাকসুতে দেখবেন, সব জায়গাতে। অর্থাৎ ভোটের পাওয়ারটা কতটা ইম্পর্টেন্ট, এবং ফ্যাসিবাদ এবং আইনের শাসনে যারা বিশ্বাস করে না তারা আপনাদের ভোটিং পাওয়ারটাকে, বাংলাদেশ ইজ USA টুগেদার মিলিটারি। আচ্ছা, আপনি বলছেন ইয়েস, বাংলাদেশ এন্ড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, they're conducting military drilling jointly somewhere else in Chittagong and Bangladesh. It is for the, honestly speaking, for the capacity building. So it's nothing to worrying for India, but they took it seriously. They think they declared a war on India. That's not the case. এটা বাংলাদেশকে এক ধরনের ডিস্টেবিলাইজ করার। আপনি দেখবেন, আমরা কেউ কিন্তু ইন্ডিয়া বিরোধী না, ইন্ডিয়ার সমালোচনা করা আর ইন্ডিয়া বিরোধী আলাদা জিনিস, কিন্তু তারা কিন্তু কখনোই বসে নাই। প্রতি মুহূর্তে তারা বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে এবং প্রতি মুহূর্তে তারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। সো দেয়ারফর আমি আবার বলছি, এটা থেকে বেরোতে পারবেন না, কারণ আমাদের রাজনীতিবিদরা, আমরা দুর্ভাগ্যজনক হলো সত্য, 54 বছরে আমরা একটা রাজনৈতিক স্বচ্ছ এবং টেকসই সাস্টেইনেবল পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট বা ব্যবস্থাপনা গড়ে তুলতে পারেনি, লিডারশিপ গড়ে তুলতে পারেনি, বা গড়ে উঠেনি যে কোন কারণেই। টোটালি ডিসফাংশনাল, টোটালি নট ফিট ফর দ্য পারপাস, টোটালি ডিসকোয়ালিফাইড। এক্ষেত্রে দেশকে বাঁচাতে গেলে ভোটাররা আগামীতে এবং জেনজিরা কিভাবে খালি ভোট দিবেন, ভালো প্রার্থী দেখেন, সৎ যোগ্য প্রার্থী, আর ওই ইন্ডিয়ান নেরেটিভ বিক্রি করে খাওয়া পলিটিশিয়ান যারা আছেন না বলবেন, সে নো টু দেম, দ্যাট ইজ ইট।
আর কোনো কিছুই না। এটা হচ্ছে বাস্তবতা, এবং এটা যদি করতে পারেন দেশকে রক্ষার শেষ চেষ্টা। and I'm telling you right now, because I try to know the insight of politics and outlook of political system. If you guys fail in upcoming election to vote and you get a bad government, you'll be bad and worst off forever. You cannot bounce back. কারণ একটা জেনজি একদিনে গড়ে ওঠে না। এই যে একটা জেনজির এস্টাবলিশমেন্ট গড়ে উঠছে, কারণ যখন ব্যাড গভর্নমেন্ট আসবে তখন জেনজি যারা প্রতিবাদ করে দেশটাকে রক্ষা করেছে তাদেরকে একদম তারা শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। দেয়ার ইজ নো মোর জেনজি। এটা 54 বছর পরে একটা জেনজি পেয়েছেন। এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে আছি, আমাদের একটা গ্রুপ আছে না, মানে আপনি বলেন, ইলিয়াস ভাই বলেন, পিলাকিদা বলেন, বা শাহেদ ভাই বলেন, বা যারা যারা আছেন, মানে নায়েব আলী ভাই বলেন, আর যারা যারা আছেন নাগরিক টিভি, এই যে একটা ব্যবস্থা গড়ে উঠছে, রাইট, বা সামি ভাই, এরা কিন্তু থাকবে না সারা সবসময়। এই সুযোগটা আপনি আর কখনোই পাবেন না। অথবা নেক্সট জেনারেশন যারা উঠবে তারা ভিডিও গেম নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত, তারা দেশকে নিয়ে ঘোর চিন্তা ভাবনার দ্বারে কাছে তারা যাবে না। সো দিস ইজ ওয়ান্স ফর অল, দ্যাটস ইট। You're not gonna get any more single opportunity, ever in your life. So guys, please avail this opportunity and fix your country. শুধু ভালো মানুষকে আমি আবার বলছি, দল দেখবেন, you can be a partisan, I don't mind, and it should be, but here's the stuff. দল মার্কা গ্যারান্টি দিচ্ছি আপনার কোথায় গেল? আচ্ছা, তাহলে আমি খুবই অবাক করা একটা খবর দর্শক, সেটা হচ্ছে কলকাতায় কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স হয়েছে। সেখানে বাংলাদেশ সহ 5 প্রতিবেশীকেই নিরাপত্তার হুমকি ভাবছে ভারত, এই শিরোনামে একটি আন্তর্জাতিক খবর যুগান্তর প্রকাশ করেছে। তাতে বলা হচ্ছে ভুটান ও মিয়ানমার ছাড়া বাংলাদেশ, চীন সহ বাকি 5টি প্রতিবেশীকে নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় চলমান কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে ভারতের নিরাপত্তা মহল জানিয়েছে বাংলাদেশে তথাকথিত উগ্রপন্থী তৎপরতার উত্থান, পাকিস্তানে জঙ্গি অর্থায়ন, চীনের সঙ্গে সীমান্ত অচলাবস্থা এবং নেপালের রাজনৈতিক অস্থিরতাকে ভারতের বড় সংকট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সোমবার কলকাতায় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনব্যাপী এই দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন। এবছর এর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ইয়ার অফ রিফর্মস ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার। ভারতের সর্বোচ্চ পর্যায়ের এই ফোরামের শীর্ষ রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ব একসঙ্গে বসে প্রতিরক্ষা প্রস্তুতির রূপরেখা তৈরি করেন। চিন্তা করেন, নয়াদিল্লি থেকে উড়ে এসে এই বৈঠকে সভাপতিত্ব করছে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী। কতখানি গুরুত্ব দিচ্ছে। আসলে কি বাংলাদেশকে এতটাই হুমকি মনে করে, এবং এই জন্যই কি প্রায় দেখবেন যে গুলি চালানো হচ্ছে বিএসএফ এর পক্ষ থেকে, সীমান্তে লোকজন চলাচল করলেই তাদের দিকে গুলি করা হচ্ছে, প্রচুর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তার মানে এটা একটা বার্তা দিচ্ছে যে আমরা সতর্ক আছি, আমরা হুঁশিয়ার আছি। এক ধরনের আতঙ্ক থেকে করতে পারে, অথবা ইচ্ছে করে ইরিটেট করতে পারে। কারণ 5ই আগস্ট পট পরিবর্তনটা রাজনৈতিক পট পরিবর্তন, শেখ হাসিনার নিজের কারণে, এর সাথে ভারতের নিরাপত্তা হুমকি হবার কোনো কারণ নেই। কিন্তু ভারত বিষয়টা ওইভাবেই মনে করছে যে শেখ হাসিনার সরকার থাকলে তার নিরাপত্তা আছে, শেখ হাসিনার সরকার না থাকলে তার নিরাপত্তা নেই। এই মনোভাবের কারণে সীমান্তে এখন যারা চোরাচালানের সাথে যুক্ত তাদেরকে লক্ষ্য করলে, আগে যেখানে তাদেরকে আটক করা হতো, তারপর আটক করে ফেরত দেওয়া হতো, অথবা তাদের কারাগারে নিয়ে যাওয়া হতো, এখন সরাসরি কিন্তু গুলি। বোঝেন অবস্থা। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন, ভারতের প্রতিবেশী, বিশেষ করে বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি দেশের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে। এখন অবস্থা হলো এমন যে পাকিস্তানের সাথে বাংলাদেশের মিত্রতার কারণে বাংলাদেশ এখন তাদের জন্য বিশাল একটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে, তাদের ভাষ্য। তারপরে নেপালের পট পরিবর্তন, এখানেও কিন্তু ভারতের সাথে সম্পর্কিত না, কিন্তু ওই যে সবকিছুতেই ভারতের আতঙ্ক, সবকিছুতেই ভয়। এই ভয় পাইতে পাইতে তাদের এখন অবস্থা যে এখন তারা মনে করতেছে শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশে এইরকম গণঅভ্যুত্থান হবার পর কোন দিন না মোদির বিরুদ্ধে সেখানে একটা গণঅভ্যুত্থান সংঘটিত হয়। আভ্যন্তরীণভাবে এটা ভয়। আরেকটা ভয় হচ্ছে সীমান্ত দিয়ে চীনের মদতে যে কোন রাষ্ট্র কখন আক্রমণ চালায়, এই ভয়ে তারা অস্থির। এই কারণে বিশাল একটা এই কলকাতায় এই সম্মেলন হওয়া মানেই হচ্ছে এটা টার্গেট হচ্ছে, বোঝা যায় যে কলকাতার পুরো পশ্চিমবঙ্গের সীমান্ত জড়িত বাংলাদেশ। তার মানে বাংলাদেশকে লক্ষ্য করে এই ধরনের একটা তারা বৈঠক করছে।